হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমরা বেশ কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো আমরা গতদিন ফাংশন কিন্তু শুরু করেছিলাম এবং আজকে আমি মনে করেছি আরো কিছু ফাংশনের কোশ্চেন আলোচনা করা যেতে পারে। একটু এক্সটেনশন করে আমরা আলোচনা করব। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে আমরা কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। হোয়াট ইজ ফাংশন, ডিফাইন ডোমেন, কোডোমেন, এগুলো প্রত্যেকেই জানো। গতদিনের ছিল কোশ্চেনগুলো, সেগুলো আমরা রেডি করে এনেছি কিছু কিছু কোশ্চেন, তার জন্য আমরা আবার নিয়ে আসা। হোয়াট ইজ ফাংশন? তাহলে একটা রুলস দ্যাট অ্যাসাইন এক্স্যাক্টলি ওয়ান আউটপুট টু ইচ ইনপুট ফ্রম এ ডোমেন। ওকে, এখানে কি হয় ফাংশনে, আমাদের এখান থেকে আচ্ছা, এখানে আমাদের একটা করে এলিমেন্ট কি বলছে, প্রত্যেকটা ইনপুটের একটা করে এলিমেন্টকে অ্যাসাইন করবে। দ্য রুলস দ্যাট অ্যাসাইন এক্স্যাক্টলি ওয়ান আউটপুট উইথ, প্রত্যেকটা এলিমেন্টের ইনপুটের একটা করে আউটপুট পাওয়া যাবে। একটা বলতে কি, একটার থেকে কমও না, একটার থেকে বেশিও না, এক্স্যাক্টলি ওয়ান আউটপুট, তখন বলা হবে কি ফাংশন। ডোমেনটা কি? ডোমেন সেট আপ অল পসিবল আউটপুট। এই যে এটাকে বলা হবে আমাদের ডোমেন, এই পার্টটাকে আমরা বলবো ডোমেন, এই পার্টটাকে বলবো আমাদের কোডোমেন। ওকে, এখান থেকে রেঞ্জ কোনটা, রেঞ্জ মানে কোনটা দাঁড়াচ্ছে, সাপোজ এ থেকে বি দুটো সেটে যাচ্ছে আমরা। ওকে, এখানে ধরো আমাদের 1 2 3 4, সাপোজ 1 2 3 4। ওকে, এবার আমাদের সাপোজ ওয়ান যাচ্ছে ওয়ানে। ওকে, টু যাচ্ছে থ্রিতে, ফোর যাচ্ছে থ্রিতে, থ্রি যাচ্ছে ওয়ানে। ওকে, তাহলে এখানে দেখো ডোমেন, এটা হচ্ছে আমাদের কি ডোমেন, তাই তো? এটা হচ্ছে আমাদের কোডোমেন, পুরোটা হচ্ছে কোডোমেন, বিটা হচ্ছে আমাদের কোডোমেন। রেঞ্জ কোনটা হবে? রেঞ্জ হবে যে, যেগুলো হচ্ছে আউটপুট নিচ্ছে। রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে এখানে 1 2 3। তো এখানে দেখো ডোমেনটা কি, সেট আপ অল পসিবল আউটপুট। ওকে, সেট আপ অল পসিবল, সরি ইনপুট, আর এটা হচ্ছে সেট আপ অল পসিবল আউটপুট। আর রেঞ্জটা কি, সেট আপ অ্যাকচুয়াল আউটপুট অফ দ্য ফাংশন ফ্রম ইটস ডোমেন। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট মেক্স এ ফাংশন ওয়ান ওয়ান or 1 2? Every element of codomain is mapped by at most one element of the domain. ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট কোডোমেনের এক্স্যাক্টলি একটা এলিমেন্টের সাথে ম্যাপ করবে। ওকে, ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ হবে। এখানে যদি এলিমেন্টগুলো ডিফারেন্ট থাকে তখন কি হবে, ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ হবে। দুটো এলিমেন্টের জন্য কখনো এক সেম ইমেজ হবে না, তখন কি বলা হবে 1 2 ফাংশন এই 1 2, 1 2 1, সরি। আর 1 2 যদি বলে তাহলে কি হবে, 1 2 আর একটা নাম হচ্ছে সারজেক্টিভ ম্যাপিং। এভরি এলিমেন্ট অফ দ্য কোডোমেন কি হবে, এই কোডোমেনে কোনো এলিমেন্ট কিন্তু পড়ে থাকবে না। এখানে কি, যেমন কোডোমেনে এলিমেন্ট ফোরটা পড়েছিল, এখানে কিন্তু ফোর পড়ে থাকা চলবে না। অ্যাকচুয়ালি রেঞ্জটাই হবে আমাদের, মানে কোডোমেন আর রেঞ্জ যেখানে সমান হবে সেটা হচ্ছে আমাদের কি 1 1, এই 1 2, সরি। এভরি এলিমেন্টে যা আছে, এভরি এলিমেন্ট অফ দ্য কোডোমেন ইজ দ্য ইমেজ অফ দ্য অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট অফ দ্য ডোমেন। কোনো এলিমেন্ট কিন্তু এই কোডোমেনে পড়ে থাকবে না, প্রত্যেকের প্রি ইমেজ থাকবে। ওকে, বাইজেক্টিভ ম্যাপিং, বাইজেক্টিভ কখন বলা হয়, a mapping is said to be bijective if, এটা যদি আমাদের 1 1 প্লাস 1 2 দুটোই হয়। a function
বি বোথ ইনজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ। একটা ফাংশন কি ইনজেক্টিভ সাবজেক্টিভ হতে পারে? হ্যাঁ, বাইজেক্টিভ ফাংশন হতে পারে। একটা এক্সাম্পল দিতে হবে তখন। সাপোজ এফ অফ এক্স ইকুয়ালস টু 2x, দিস ফাংশন ইজ বাইজেক্টিভ ইন, আচ্ছা ডিফাইন করে দিতে হবে। যখনই এক্সাম্পল দেবে তখন তোমরা ডিফাইন করে দেবে। তাহলে f map R to R defined by f of x equals to 2x is an example of function which is bijective. Okay, so here আমরা কি জানি f of x সমান f of y, যদি x equals to y ইমপ্লাই করে তাহলে কি হবে, এটা সেটা হয়ে যাবে আমাদের ইনজেক্টিভ। সো f 2x equals to 2y, so x equals to y, তাহলে হচ্ছে কি এটা ইনজেক্টিভ। সাবজেক্টিভ হয়ে যাবে একই রকম ভাবে। তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ বাইজেক্টিভ, এইভাবে বলতে পারো। তারপরে গিভেন এক্সাম্পল হুইচ ইজ নট ইনভার্টেবল, তাহলে নট ইনভার্টেবল মানে কি হবে, একটা এক্সাম্পল দিতে হবে হুইচ ইজ নট বাইজেক্টিভ। সাপোজ এফ ম্যাপ, এটাকে আমরা এটা করছি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে কি হবে যে আমরা আগের দিন দেখেছিলাম দিস ফাংশন ইজ নট ওয়ান ওয়ান, নট ওয়ান টু, তাহলে একটা না হলেই হলো, তাহলে কি হচ্ছে ইনভার্টেবল হবে না, বাইজেক্টিভ না হলে ইনভার্টেবল হবে না। তা মনে রাখবে বাইজেক্টিভ ইফ অ্যান্ড অনলি ইফ ইনভার্টেবল, বাইজেক্টিভ if and only if inverted. ওকে, হোয়াট ইজ আইডেন্টি ফাংশন? আইডেন্টি ফাংশন কি হচ্ছে, যদি ডোমেনের ওই ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ সেম হয় তখন কি বলবো আমাদের কনস্ট্যান্ট ফাংশন, ও আইডেন্টিটি ফাংশন না। আইডেন্টিটি ফাংশন মানে হচ্ছে কোডোমেনের, সরি ডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট কোডোমেনের সেম এলিমেন্টে ম্যাপ করে। A function that returns input itself called আইডেন্টিটি ফাংশন। ডিফাইন কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন কি হবে, একটা ফাংশনের প্রত্যেকটা ইনপুটের আউটপুট কি হবে, সেম হবে, তখন এটাকে বলা হবে কনস্ট্যান্ট ফাংশন। সো কোশ্চেনগুলো তোমার ভার্সনে তুমি বলবে, কোশ্চেনগুলো কালেক্ট করো, নিজে বলার চেষ্টা করো, যেগুলো মনে হচ্ছে আরো বেটার করতে পারবে, বা গুগলে সার্চ করে দেখো যে কিভাবে কি বলা যাচ্ছে না বলা যাচ্ছে, বই পড়ার সময় নেই, বইয়ে সব পাবে। গিভ অ্যান এক্সাম্পল অফ মেনি ওয়ান টু ফাংশন, তাহলে মেনি ওয়ান, মেনি টু ওয়ান মানে কি হচ্ছে এখানে দুটো বা তিনটে থেকে একটা জায়গায় ম্যাপ করবে, মেনি ওয়ান। যেমন হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেনি ওয়ান ফাংশন। হোয়াট মিন বাই ইমেজ অফ অ্যান এলিমেন্ট, ইমেজ বলতে কি আউটপুটটাকে ইমেজ বলা হয়। প্রি ইমেজ অফ অ্যান এলিমেন্ট, ডোমেনের মানে সাপোজ এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, দেন এফ অফ টু ইকুয়ালস টু ফোর। সো ইমেজ অফ টু কত হচ্ছে, image of 2 equals to 4, and pre-image of 4 equals to 2. Okay, what is vertical line test? তো কিভাবে বুঝতে পারবে কোনো একটা গ্রাফ যদি দিয়ে দেয় কি করে বুঝবে যে এটা ফাংশন হবে কি হবে না? তাহলে সাপোজ এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস আর এটা হচ্ছে x অ্যাক্সিস। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ডোমেন, মানে হচ্ছে এক্সটা হচ্ছে ডোমেন, এই যে এটা হচ্ছে আমাদের ডোমেন, আর এটা হচ্ছে আমাদের কোডোমেন, মানে ম্যাপ করছে কোথায়। তাহলে ওই সাপোজ এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে ম্যাপ করছে এখানে, এই পয়েন্ট ম্যাপ করছে এখানে, এই পয়েন্টে ম্যাপ করছে এখানে, এই পয়েন্টে ম্যাপ করছে এখানে। তাহলে কি হচ্ছে প্রত্যেকটা ডিফারেন্ট এলিমেন্টের, মানে প্রত্যেকটা এলিমেন্টের কি হচ্ছে একটা করে ইমেজ থাকছে, ইমেজটা হচ্ছে এগুলো সব করেসপন্ডিং ইমেজ। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকের ম্যাক্সিমাম কত ইমেজ থাকছে, এক্স্যাক্টলি ওয়ান থাকছে। তাহলে কি হবে, এটা একটা ফাংশন ফর্ম করবে। এখন দেখো যদি এরকম থাকে, এখন যদি এরকম থাকে
এরকম এটা কি আমাদের ম্যাপ করবে? দিস ইজ নট এ ম্যাপিং বিকজ এই পয়েন্টার ইনপুট কি কি পাবো, এই পয়েন্ট আউটপুট কি পাবো, এই পয়েন্ট আউটপুট এটাও পাবো, এটাও পাবো, এটাও পাবো। Okay, for that reason, this curve is not a function or this graph is not a function কারণ এখানে একটা পয়েন্ট সাপোজ x equals to 1 এখানে y এর ভ্যালু একবার কত পাচ্ছি, এখানে ধরো 1 পাচ্ছি, y এর ভ্যালু 2 পাচ্ছি, y এর ভ্যালু 3 পাচ্ছি, তাহলে কি হবে, এটা আমাদের ম্যাপিং বা ফাংশন হবে না। কোশ্চেন এভাবে জিজ্ঞাসা করতে পারে যে বলবে যে এরকম একটা সি আঁকো, একটা গ্রাফ আঁকো সি এর মতন দেখতে, একটা গ্রাফ আঁকো সি এর মতন দেখতে, এটা কি আমাদের ম্যাপিং ফর্ম করবে? তাহলে এখানে দেখো ইজি এটাকে যেটা লেখা আছে দেখো কোথায় গেল, উম, এখানে দেখো হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল লাইন টেস্ট সেটার দ্বারা বোঝাচ্ছি। ভার্টিক্যাল লাইন টেস্ট বলতে এভাবে একটা ভার্টিক্যাল লাইন ড্র করতে হবে। ওকে, এভাবে একটা ভার্টিক্যাল লাইন ড্র করবে, যদি এই লাইনটা কার্ভটাকে এক্স্যাক্টলি ওয়ান টাইম কাট করে তাহলে কি হবে, প্রত্যেকটা পয়েন্ট যদি এক্স্যাক্টলি ওয়ান টাইম কাট করে তাহলে এটা হবে আমাদের ম্যাপিং, কিন্তু মোর দেন ওয়ান টাইম কাট করলে এটা আমাদের ম্যাপিং হবে না। এখানে দেখো মোর দেন ওয়ান টাইম ম্যাপ করছে, তাহলে অ্যাকচুয়ালি কি মোর দেন ওয়ান টাইম যদি কার্ভকে কাট করে তাহলে ম্যাপিং হবে না। কারণ কি, কারণ এখানে এক্স ওয়ান এই ইনপুটের জন্য আউটপুট দুটো পাচ্ছে, একটা ওয়াই ওয়ান একটা ওয়াই টু আউটপুট পাচ্ছে, কিন্তু আমরা জানি ম্যাপিং এ একটা এলিমেন্টের জন্য ম্যাক্সিমাম একটাই ইমেজ থাকবে এবং কনফার্ম এক্স্যাক্টলি একটাই থাকবে, এটাকে বলে ভার্টিক্যাল লাইন টেস্ট। যেমন ধরো y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা কি আমাদের ফাংশন হবে? এই গ্রাফটা, এই গ্রাফটা কেমন হয় আমরা জানি, গ্রাফ আর ফাংশনের ডেফিনেশন, এই ডিফারেন্সটা দেখে নাও। কোশ্চেনে জিজ্ঞাসা করতে পারে যে একটা গ্রাফ, একটা গ্রাফ কি ফাংশন হবে, একটা ফাংশন কি গ্রাফ হবে, বা একটা, এবার যদি বলে ভি এর মতন দেখতে, আচ্ছা এটা মানে কার মতন দেখতে, এটা এরকম দেখতে আমরা জানি, তাই তো? তাহলে এটা কি হচ্ছে দেখো, ভার্টিক্যাল লাইন ড্র করলে কি হবে, সব জায়গায় এক জায়গায় কাট করবে, প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা লাইন কিন্তু একটা পয়েন্টেই কাট করছে, তাহলে কি হবে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফাংশন। ওকে, এখন যদি এইরকম হতো কোশ্চেনটা, এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, ওকে, তাহলে কি হতো, এই গ্রাফটা দেখতে কেমন হতো, সি এর মতন গ্রাফটা দেখতে হতো। তাহলে এই গ্রাফটা এরকম দেখতে হতো, তাই তো? তাহলে এখানে কি করছে দেখো, এই পয়েন্টে এখানে যদি একটা ভার্টিক্যাল লাইন টানি তাহলে কি হবে, মোর দেন ওয়ান পয়েন্টে কাট করছে, তার জন্য কি হবে, এই পয়েন্টে, মানে এই পয়েন্ট বলে না, একবার যদি দু জায়গায় কাট করে তাহলে গ্রাফটা আমাদের ফাংশন হবে না, এটাকে ভার্টিক্যাল লাইন টেস্ট বলে। ওকে, ভার্টিক্যাল লাইন টেস্ট আমাদের ডান। আচ্ছা, 15, হাউ ডু ইউ ফাইন্ড ইনভার্স অফ ফাংশন? তাহলে একটা ধরো আমাদের ফাংশন এফ অফ এক্স যদি ইনভার্স বেরোয় তাহলে তো বের করবো না, তাহলে হচ্ছে সাপোজ এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস থ্রি, ওকে, তাহলে এফ ইনভার্স টু কত হবে? তাহলে এফ ইনভার্স টু বা এফ ইনভার্স এর অ্যাকচুয়াল ডেফিনিশন কি? এখানে আমাদের সেই সমস্ত এলিমেন্ট গুলো বের করতে হবে যাদের আউটপুটটা এ হবে। ওকে, এটা হচ্ছে আমাদের সাপোজ এই পয়েন্ট, এখানে এই পয়েন্ট দুটো যাচ্ছে, তাহলে এফ ইনভার্স এ মানে হচ্ছে এই পয়েন্ট দুটো বের করতে হবে, কি কি হবে, এক্স আর ওয়াই এই দুটো পয়েন্ট বের করতে হবে। তাহলে এফ ইনভার্স এর ডেফিনিশন হচ্ছে সেই সমস্ত এক্স বের করতে হবে যেগুলো এফ অফ এক্স সমান কি হবে, এ হবে। ওকে, তাহলে এখানে কি আছে, এফ ইনভার্স টু, তাহলে কত হচ্ছে, এখানে সেই সমস্ত এক্স গুলো বের করতে হবে যাদের ম্যাপিংটা কত হবে, যাদের ইমেজটা হবে দুই,
তাহলে কত হচ্ছে এক্স বের করতে হবে, এক্স এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু টু। তাহলে এখানে কত পাচ্ছি, এক্স সমান কত পাচ্ছি মাইনাস ওয়ান, তাহলে অ্যাকচুয়ালি এক্স সমান মাইনাস ওয়ান পাচ্ছি, তাহলে একবার ডিরেক্ট বসাবো মাইনাস ওয়ান। তাহলে ম্যাপিং কি পেলাম আমরা, এই ইনভার্স কত পেলাম, এফ অফ মাইনাস টু ইকুয়ালস টু আমরা পেলাম মাইনাস ওয়ান। ওকে, তারপরে হোয়াট ইজ দ্য কম্পোজিট ফাংশন, এটা তো তোমরা আগের দিনে পড়েছো। কম্পোজিট ফাংশন এগুলো তোমরা করে নেবে, কম্পোজিট ফাংশন জিজ্ঞাসা করতেই পারে যে এ ম্যাপ এ টু বি, জি ম্যাপ বি টু সি, তাহলে কি এফ কম্পোজ জি এক্সিস্ট করবে, জি কম্পোজ এফ কি এক্সিস্ট করবে? তাহলে দেখো অ্যাকচুয়ালি ম্যাপটা কোথা থেকে কোথায় হতে হবে, জি কম্পোজ এফ, এফটা কোথা থেকে যাচ্ছে, আগে এফটা ভাবতে হবে। জি কম্পোজ এফ এটা মানে হচ্ছে আগে এফ যাবে, তাহলে এফটা কোথা থেকে যাচ্ছে দেখো, এফটা যাচ্ছে আমার এ থেকে বি তে, এফটা, তারপরে এখানে জি যাচ্ছে, এ থেকে বি, তারপরে সি যাচ্ছে, তাহলে এটা পসিবল। ওকে, তাহলে এফ কম্পোজ জি কখন পসিবল হবে, এফ কম্পোজ জি, সরি জি, ঠিকই বললাম, জি কম্পোজ এ কখন পসিবল হবে, জি কম্পোজ এফ এটা কখন পসিবল হবে, হোয়েন, এই যে জি এর ডোমেন এফ এর কোডোমেনটা সেম হবে। ওকে, জি কম্পোজ এফ এক্সিস্ট করবে when domain of G is same as the codomain of F. ওকে, এখানে কিন্তু জি কম্পোজ এফ এর এক্সিস্ট থাকবে না। জি কম্পোজ এফ হতে গেলে কি হতো দেখো, তাহলে আগে জি জি থাকতো, আগে জিটা হতো, জি কোথায় কোথায় যাচ্ছে, বি থেকে সি তে, তারপরে এফ কোথায় যেত, সি থেকে অন্য জায়গায় যেত, কিন্তু এফটা কোথায় ডিফাইন, এ এর ওপর ডিফাইন না, তার জন্য খেয়াল রাখবে এটা কখন হবে। যদি ভুলে যাও এইভাবে একটু রাফলি করে নিবে, তোমাদের যত সম্ভব একটা পেপার পেনও দেওয়া হবে, আর না হলে বোর্ড দেওয়া হবে, ডিপেন্ড করে, বোর্ডে না দিলে বসে থাকার সময় একটা পেপার পেন দেওয়া হয়, সেখানে তুমি একটু আগে রাফলি করে নিতে পারো। সঙ্গে সঙ্গে তার অ্যান্সার চাওয়া যায় না, অবশ্যই ভাববে, সময় নিয়ে বলবে। এটা তো আর এমসিকিউ মুখস্থ করার মতন করে যাচ্ছ না, বা হয়তো কোন সালে কত কি কে এসেছিল আবিষ্কার হয়েছিল এসব তো কিছু জিজ্ঞাসা করার কিছু নেই। ভাববে, সময় নিয়ে বলবে। মোটামুটি তখন যদি না পারো তখন বলবে কি স্যার পারছি না। এটা একই রকম ভাবে পারবে। হোয়াট ইজ দ্য মেইন ফাংশন বি পিরিয়ডিক, পিরিয়ডিক ফাংশন মানে হচ্ছে একটা ফাংশনকে পিরিয়ডিক কখন বলা হবে, দেখো হোয়াট পিরিয়ডিক ফাংশন, যদি ফাংশনের ভ্যালু রিপিট করে, ইফ রিপিট ইটস ভ্যালু অ্যাট রেগুলার ইন্টারভ্যাল। ওকে, অ্যাকচুয়ালি কিভাবে করা হয়, ইফ এফ অফ এক্স plus t equals to f of x, where t is a positive
রিয়েল নাম্বার দেন টি ইজ কল্ড দ্য পিরিয়ড অফ দ্য ফাংশন। ওকে, তাহলে পিরিয়ডিক ফাংশন কখন বলা হবে? ইফ ইটস ইফ রিপিট ইটস ভ্যালুস অ্যাট রেগুলার ইন্টারভ্যাল। যেমন ধরো সাইন এক্স, সাইন এক্স এর গ্রাফ কেমন হয়? সাইন এক্স এর গ্রাফ হচ্ছে এইরকম। ওকে, এখানে দেখো আমাদের কি হয়, এখানে আমরা জানি প্রত্যেকেই এক্স সমান পাই হয়, এখানে 2 পাই হয়। তাহলে এখান থেকে ভালো করে দেখো এই পয়েন্টটা কোন দিকে যাচ্ছে? এই দিকে। আবার এখান থেকে এই জায়গাটা চলে আসো, আবার এই দিকে এই পয়েন্টে যাচ্ছে, প্রত্যেকটা পয়েন্টের ধর্ম সেম। তাহলে এই 2 পাই করে দেখো, যদি কাট কাট করি আমরা, এখানে একটা কাট করছে, আবার এখান থেকে একটা কাট করছে, প্রত্যেকটা ফাংশন কিন্তু দেখতে, প্রত্যেকটা শেপ কিন্তু একই দেখতে। তাহলে সাইন এক্স ফাংশন একটা পিরিয়ডিক ফাংশন, আর পিরিয়ডটা কত হচ্ছে? 2 পাই। ওকে, cos x ও তাই, এর পিরিয়ডিক ফাংশন এবং এর পিরিয়ড হচ্ছে 2 পাই। এরকম করে বিভিন্ন ফাংশন তোমাদের দিতে পারে যে পিরিয়ডিক হবে কি হবে না, তখন এটা ইউজ করবে। ওকে, হুম, যেমন ধরো একটা অঙ্ক করি আমাদের, এফ অফ এক্স, সরি, এফ অফ এক্স সমান সাইন 2x। তাহলে কি হবে এখানে? এফ অফ এক্স প্লাস টি সমান আমরা কি পাবো? এফ অফ এক্স পাবো। তাহলে এখানে ভ্যালুগুলো বসাবো, তাহলে কত হচ্ছে? সাইন 2x প্লাস টি পাবো। আর এখানে কত হচ্ছে? সাইন 2x পাবো। আমরা কি জানি? সাইন থিটা সমান সাইন আলফা হলে কি জানি? সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আলফা, এটা হয়। তাহলে এখানে কি লিখতে পারবো? 2x প্লাস টি, এখানে হচ্ছে এন পাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু 2x। ওকে, এখন যদি n এর ভ্যালু একদম ছোটগুলো নিতে হবে, পিরিয়ডিক বের করতে হলে n এর ভ্যালু সব থেকে ছোট ধরতে হবে। n এর মান যদি 1 নাও, তাহলে কি হচ্ছে দেখো, এখানে 2x থেকে যাচ্ছে। n এর মান 1 নিলে তো 2x থেকে যাবে, কাটবে না। তার জন্য n এর ভ্যালু কত নেবে? 2 নেবে। তাহলে কত হচ্ছে এখানে? 2x প্লাস 2t, এখানে হচ্ছে 2 পাই, n এর ভ্যালু 2 নিয়েছি না, তাহলে এটা হচ্ছে আমাদের 4 পাই। 4 পাই, এখানে কত হচ্ছে? 2 নিলে 2x হয়ে যাচ্ছে। n এর ভ্যালু আমরা 2 নিয়েছি না, তাহলে এখানে 2 পাই হবে। তাহলে কত হচ্ছে এখানে? 2x ক্যান্সেল, তো t সমান কত হচ্ছে? পাই হচ্ছে। ওকে, একই রকম ভাবে বিভিন্ন ধরনের ফাংশন এই ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু করতে পারবো। তারপরে কি আছে? পিস ওয়াইজ ফাংশন। এই ফাংশন ডিফাইন বাই ডিফারেন্ট এক্সপ্রেশন ওভার ডিফারেন্ট ইন্টারভেল, তখন এটাকে পিস ওয়াইজ ফাংশন বলবো। যেমন কি, তোমরা প্রত্যেকেই দেখেছো, হয়তো মনে নেই। পিস ওয়াইজ ফাংশন দেখলেই মনে চলে আসবে। হোয়াট ইজ পিস ওয়াইজ ফাংশন, যদি এক্সামে হঠাৎ করে জিজ্ঞাসা করে কিন্তু মাথায় বাজ পড়বে। পিস ওয়াইজ ফাংশনটা আবার কি? আজ পর্যন্ত শুনিনি, কিন্তু প্রত্যেকটাই কিন্তু জানো। পিস ওয়াইজ ফাংশন, পিস ওয়াইজ ফাংশন এবার মনে পড়বে। এফ অফ এক্স, এই মনে পড়ে গেল। ওকে, হয়েছে সাপোজ when x less than 1 and 2 when x greater than 1, এটা পিস ওয়াইজ ফাংশন। ওকে, এই ফাংশনের কার্ভ প্রত্যেকেই পারবে। তাহলে এখানে কত হচ্ছে? এক্স সমান ধরো 1, 1 এর ডান দিকে ভ্যালু হচ্ছে 2, আর 1 এর বাম দিকে ভ্যালু হচ্ছে আমাদের 0। তাহলে এই ফাংশনের কার্ভ হবে, গ্রাফটা হবে এরকম দেখতে। ওকে, আর এই যে কি বলেছে আমাদের এখানে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাংশন অ্যান্ড ম্যাপিং? টেকনিক্যালি সিমিলার, বাট ম্যাপিংটা কি কোথায় ইউজ করা হয়? ডোমেন, কোডোমেন, এগুলো নিয়ে বেশি আলোচনা করা হয়। আর ফাংশনটা বিভিন্ন ক্যালকুলাসের রুল টুলস, এগুলো খুব একটা ডিফারেন্স কিছু নেই অ্যাকচুয়ালি। নরমালি ইউজ আমরা ব্যবহার করি, ইউজটাই চেঞ্জ, বাদ বাকি একই। আর তাহলে এবার আমাদের কিছু কোশ্চেন আমরা ফাংশনের ওপর থেকে ক্যালকুলাসের দিকে যাব, সেগুলো একটু দেখো, খুব ভালো ভালো কোশ্চেন, মানে আইডিয়াগুলো আমি দেবো। ধরো এটা হচ্ছে একটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে একটা কার্ভ। ওকে, রেডটা আমাদের হচ্ছে একটা কার্ভ। তাহলে এই কার্ভটা কি ডিফারেন্সিয়েবল, বা এই ফাংশনটা কি ডিফারেন্সিয়েবল?
এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল। ওকে, মানে এই কার্ভটা দেখেই বলা যাবে। এখানে দেখো কি করে বলবো, দেখো এখানে কিন্তু সব জায়গায় ঢেউ খেলানো আছে, তোমার কোনো কিছু প্রবলেম হবে না। এটা কি কন্টিনিউয়াস, দেখো কোথাও কোনো গ্যাপ নেই। এই ইন্টারভ্যালে বলে দেবে আমাদের অবশ্যই কোন ইন্টারভ্যালে, এ থেকে বি ইন্টারভ্যালে এটা কি হবে, কন্টিনিউয়াস হবে, তারপরে ডিফারেন্সিয়েবলও হবে। ওকে, এবার যদি এরকম বলে তাহলে কি হচ্ছে দেখো, এখান থেকে একটা কাট করছে, তাহলে কি হবে, কন্টিনিউয়াস হবে না। ডিফারেন্সিয়েবল কোথায় হবে, এই পয়েন্টে হবে না। কন্টিনিউয়াস শুধুমাত্র এই পয়েন্টে হবে না। সাপোজ x সমান c, then at x equals to c, that the sorry at x equals to c, this function is not continuous, and differentiable হবে না। কন্টিনিউয়াস না হলে ডিফারেন্সিয়েবল হয় না, আমরা জানি। আমরা কি জানি, ডিফারেন্সিয়েবল হলে কি হয়ে যাবে, ডিফারেন্সিয়েবল হলে আমাদের ডিফারেন্সিয়েবল তাহলে আমাদের কন্টিনিউয়াস হয়ে যাবে, আর কন্টিনিউয়াস হলে কি হবে, লিমিট এক্সিস্ট করবে। ওকে, লিমিট যদি এক্সিস্ট না করে তাহলে কন্টিনিউয়াস হবে না, আর কন্টিনিউয়াস না হলে ডিফারেন্সিয়েবল হবে না। প্রত্যেকটা জিনিসই তোমরা প্রত্যেকেই জানো। এখন আরো কিছু আলোচনা করব, সেটা হচ্ছে আরেকটা কার্ভ দিয়ে দেবো, এই কার্ভটা বলো। ওকে, এখানে ফাংশন পয়েন্ট গুলো বলে দিচ্ছি। এখানে পয়েন্টটা কত, পয়েন্টের ভ্যালু, এটা হচ্ছে x সমান c, x সমান d, x সমান হচ্ছে e। ওকে, তাহলে এই ফাংশনটা কি কন্টিনিউয়াস, দেখো কোথাও কোনো গ্যাপ নেই, সো দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস। ওকে, ইজ দিস ফাংশন ডিফারেন্সিয়েবল, দেখো যখনই কোনো কর্নার পয়েন্ট পাবে, এরকম মানে পিক পয়েন্ট পাবে, এই পয়েন্টগুলোতে কি হবে, এক্স ইকালস টু সি, এক্স ইকালস টু ডি এবং এক্স ইকালস টু ই। অনলি এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না, কোনো কর্নার পয়েন্ট থাকলেই ডিফারেন্সিয়েবল হবে না। যেমন আমাদের কি জানি, মড এক্স, মড এক্সে কি হয়, এখানে একটা ভি শেপের হয়, তাহলে এখানে কি এরকম একটা কর্নার পয়েন্ট আছে, তার জন্য এটা কি ডিফারেন্সিয়েবল নয়। ওকে, নেক্সট, মিউট হবে না বল। হ্যাঁ, হ্যাঁ, ওটা আগে পাস করে গেছে। নেক্সট আমরা কমপ্লেক্সে চলে যাচ্ছি। ফাংশনে আরো মাথায় কিছু এলে সেগুলো এখন আমরা বলবো। কমপ্লেক্স নাম্বার, হোয়াট ইজ কমপ্লেক্স নাম্বার, যদি জিজ্ঞাসা করে কিভাবে কি বলবে, কমপ্লেক্স নাম্বার কি, a number that a number in the form a plus ib where a আর b রিয়েল, এভাবে বলে দেবে, a plus ib where a b belongs to r। ওকে, ডিফাইন দ্য ইমাজিনারি ইউনিট, ইমাজিনারি ইউনিটটা কি, মানে আই এর ডেফিনেশনটা জিজ্ঞাসা করেছে। আই মানে আমরা কি জানি, আই মানে হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই স্কোয়ার, সো আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এক্সপ্রেস ইন স্ট্যান্ডার্ড ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম বলতে কোন ফর্মে বলেছে, স্ট্যান্ডার্ড ফর্ম, অনেক ধরনের স্ট্যান্ডার্ড ফর্ম আছে, সেটা ঠিকঠাক ডিফাইন করেনি। তাহলে এটা তো স্ট্যান্ডার্ড ফর্মেই আছে না, বিভিন্ন ফর্ম বলে অনেক সময় যে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম এরকম বলে, এটা স্ট্যান্ডার্ড ফর্ম এরকম। স্ট্যান্ডার্ড ফর্ম বলতে কি হবে, এ প্লাস আই বি এই ফর্মে সাজাতে হবে। যদি এরকম থাকতো যে ফোর প্লাস থ্রি, তাহলে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে কি করে লিখতাম, থ্রি প্লাস ফোর, এই যা স্ট্যান্ডার্ড ফর্ম, এগুলো জিজ্ঞাসা করবে না। ওকে, হোয়াট ইজ দ্য রিয়েল পার্ট অফ, রিয়েল পার্ট বলতে কি, এটা হচ্ছে এ প্লাস আই বি, এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, এটাও রিয়েল এটাও রিয়েল, কিন্তু এটাকে বলবো রিয়েল পার্ট, আর বিটাকে বলবো ইমাজিনারি পার্ট। ওকে, ফাইন্ড দ্য কনজুগেট অফ এত ফাইভ প্লাস টু আই, এটা কি হবে, ফাইভ মাইনাস টু আই, শুধু আয়ের আগে এটা কমপ্লেক্স কনজুগেট। আর ফাইন্ড দ্য সরি, হোয়াট ইজ দ্য মডুলাস অফ এটা, তাহলে আমরা কি জানি, ইফ জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, দেন মডিউলাস
is mod z equals to root over x square plus y square. ওকে, এটা হচ্ছে মডুলাস ফর্মুলা। এখন একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে আমাকে, এটা গ্র্যাজুয়েশনে টিচার জিজ্ঞাসা করেছিল। সাপোজ 2x স্কোয়ার, বাট সরি, সাপোজ a x cube plus b x square plus cx সমান 0 বা cx plus d equals to 0। ওকে, এর একটা রুট আমাদের p plus i কিউব, দেন আরেকটা রুট কি হবে, মানে আরেকটা রুট কি হতে পারে, বা স্কোয়ার করে দাও তাহলে হয়তো তোমরা একটু ভালো থাক। তাহলে কি হবে, আর রুট কি হতে পারে, আর অ্যাটলিস্ট আরেকটা রুট কি হতে পারে? তো অনেকেই বলবে যে পি মাইনাস আই কিউব। এটা সত্যি আবার সত্যি না। আমরা কি জানি, কমপ্লেক্স এলিমেন্ট বা কমপ্লেক্স রুট মানে পেয়ারে থাকে। তাহলে কখন পেয়ারে থাকে? এটা তখনই পেয়ারে থাকবে যখন এ বি সি ডি আর রিয়াল। ওকে, এটা রিয়াল রিয়াল পলিনোমিয়ালে বা রিয়াল কোফিসিয়েন্ট পলিনোমিয়ালেই কিন্তু পেয়ারে থাকে, সবসময় থাকে না। যদি এরকম থাকতো 2x² প্লাস 3x প্লাস 5, সাপোজ এর একটা কমপ্লেক্স রুট যদি পি প্লাস আই কিউ হতো, দেন আমাদের কি পেতো, আরেকটা রুট মাস্ট বি পি মাইনাস আই কিউ। কিন্তু এখানে দেখো, যদি এরকম নিই এক্স মাইনাস 2y এক্স মাইনাস 3i, তাহলে এখানে কি পাচ্ছি দেখো, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস সরি মাইনাস 5i 6 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এই রুটগুলো কি হচ্ছে, একটা রুট হচ্ছে 2i, একটা রুট হচ্ছে 3i। তাহলে কি হচ্ছে, এরা কিন্তু পেয়ারে থাকছে না। তুমি তুমি যদি কোশ্চেন জিজ্ঞাসা করতে তাহলে বলে দিতে যে স্যার একটা যদি 2i হতো আর একটা মাইনাস 2i হতো, কিন্তু এখানে দেখো একটা 2i হচ্ছে একটা 3i হচ্ছে। এখানে দেখো এই এখানে কোফিসিয়েন্ট গুলো কি রিয়াল না, রিয়াল হলে এটা হয়। ওকে, একটা রিয়াল কোফিসিয়েন্ট বা কি বলা হয় এটাকে, উম কোফিসিয়েন্ট গুলো যদি মানে কোফিসিয়েন্ট রিয়াল কি বলে এটা, ঠিকঠাক মানে ওয়ার্ডটা আমি উচ্চারণ করতে পারছি না। রিয়াল কোফিসিয়েন্ট পলিনোমিয়ালে এটা হয়, আর বাদ বাকি কিন্তু কমপ্লেক্স কোফিসিয়েন্টে কিন্তু হয় না। ওকে, সবসময় কিন্তু হঠাৎ করে বললে হঠাৎ করে বলে দিবে, তুমি ভাববে ঠিক ইন্টারভিউ ভালো দিয়েছো, কিন্তু ভুল। নেক্সট কোশ্চেন আমাদের অয়লার্স ফর্ম। মনে আছে অয়লার্স ফর্মুলা বলে কিছু পড়েছো নাকি? কমপ্লেক্স প্লেনে, কমপ্লেক্স নাম্বারে অয়লার্স ফর্মুলা আকাশ থেকে পড়ে যাবে। কোনটা অয়লার্স ফর্মুলা? ই টু দি পাওয়ার আই থিটা সমান যে কস থিটা প্লাস আই সাইন থিটা হয়, এটাই হচ্ছে আমাদের অয়লার্স ফর্মুলা। হোয়াট ইজ দ্য পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার? আমাদের জেড সমান আর কস থিটা প্লাস আই সাইন থিটা লেখা হয়। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আর ই টু দি পাওয়ার আই থিটা। ওকে, তারপরে কমপ্লেক্স কনজুগেট কিভাবে ডিনোট করা হয় এটা বলছিলাম। এটা যদি জেড হয় 5 + 2i, তাই কমপ্লেক্স কনজুগেট কিভাবে লেখা হয়, জেড বার দ্বারা ডিনোট করা হয়। এটা যদি গ্রাফিক্যালি দেখো তাহলে কি হবে, কমপ্লেক্স কনজুগেটটা এর প্লেস গুলো কোথায় থাকে, দেখো এখানে জেড সমান হচ্ছে 5 2i, তার মানে কোথায় লাই করবে, এই যে 1 2 3 4 5 6 এরকম নিয়ে নিলাম, আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 নিয়ে নিলাম। তো 5, আর এখানে 1 2 3 4 -5 যা আছে নিয়ে নিলাম। ওকে, অ্যাকচুয়ালি একটা লেখচিত্রের মতো নিয়ে নিচ্ছি। তাহলে জেড কোথায় লাই করছে দেখো তো, জেড মানে কি, জেড হচ্ছে এখানে
5 প্লাস 2i, তাহলে 1 2 3 4 5 1 2 2i, তাহলে এই পয়েন্টটা হচ্ছে জেড। ওকে, আর জেড বার কি হচ্ছে, জেড বার মানে দেখো 5 মাইনাস 2i হচ্ছে, তাহলে 5 মাইনাস 2i, এটা হচ্ছে আমাদের জেড বার। পজিশন গুলো দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে, আপনাতে নিয়ে আসতে হবে যে জেড কোথায় থাকবে। স্যার তো বোর্ডে যা গেল যে জেড যদি 5 প্লাস 2i হয় তাহলে জেড বারের পজিশনটা কোথায় হবে। তারপরে তো জিজ্ঞাসা করতে পারে 2 প্লাস 3i, যদিও বেসিক কোশ্চেন, আর 5 বা 2 মাইনাস, এই সরি 2 মাইনাস 3i কি বড়, তাহলে কি হবে অ্যান্সার, কিভাবে বের করবে। অনেক রকম ভাবনা হতে পারে কি ভাববে, আমি সবার কথা বলছি না, কিন্তু 100 জনের মধ্যে কিছু জন কিন্তু ভুল করবে, কতজন ভুল করবে আমি কনফার্ম কিছু বলবো না, তাহলে ভুল করবেই কিছু জন। তাহলে এক তাহলে কি মনে হবে, কিভাবে আমাদের ইকুয়াল করে, এটা কি মড করা হয়, মড ভ্যালু কত হচ্ছে, √9 প্লাস 4 13, এটারও মড ভ্যালু কত হচ্ছে 13, তাহলে তো সেম। তাহলে কিভাবে সমান করে, অ্যাকচুয়ালি আমরা জানি কমপ্লেক্সে কোনো এলিমেন্ট কিন্তু কম্পেয়ারেবল না, মানে কাউকেই কারোর সাথে কম্পেয়ার করা যাবে না, সবাই নিজের নিজের পজিশনে থাকে, কেউ ছোট বা কেউ বড় বা কেউ সমান, কিচ্ছু বলা যাবে না। ওকে, তাহলে এরকম কোনো অ্যাকচুয়ালি উত্তর হয় না, কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে, উত্তর ভুলভাল কোশ্চেন জিজ্ঞাসা করবে, তোমাকে দেখবে, চেক করবে তুমি কতটা জানো, তোমার কতটা বেশি ক্লিয়ার। ওকে, এখানে পোলার ফর্ম, এইভাবে পোলার ফর্মে যদি কনভার্ট করতে বলে তাহলে কি পোলার ফর্মে নাকি আর থিটা কনভার্ট করতে হবে, তাহলে আমাদের কি বের করতে হবে, তার জন্য আমাদের মডুলাস অ্যামপ্লিটিউড করতে হবে, আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এর আরটা কি, আরটা হচ্ছে মড জেড, এন্ড থিটাটা কি অ্যামপ্লিটিউড। ওকে, তাহলে আমি প্রত্যেকে জানো এগুলো, দাঁড়াও একটা করেই দিই, তাহলে আর মানে কি √1 প্লাস 1 স্কোয়ার 1 স্কোয়ার 2, √2 পাচ্ছি, আর থিটা কত পাচ্ছি, থিটা সমান ট্যান ইনভার্স 1/1, তাহলে হচ্ছে পাই/4। তাহলে অ্যাকচুয়ালি কিভাবে লিখতে পারবো, জেড সমান আমরা লিখতে পারবো √2, এটা হচ্ছে কস পাই/4 প্লাস আই সাইন পাই/4, এগুলো ভ্যালু বসাও, দেখো এটাই পেয়ে যাবো, ভ্যালু বসালে আমাদের এটাই পেয়ে যাবে। ওকে, এরপরে আমরা এরপরে আমরা কি করব, সেটা হলো কিছু ফর্মুলা শিখবো, শর্টকাট ফর্মুলা, আশা করছি প্রত্যেকেই জানো, এক্সামে করতে দিতেই পারে। তো অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি আমাদের অ্যামপ্লিচিউডটা কি, আমাদের জেড সমান যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে মড জেড কোনটাকে ডিনোট করে, মড জেড মানে কি, অ্যামপ্লিচিউড মানে কি, এগুলো জিজ্ঞাসা করতে পারে, যে বোর্ডে বোঝা, তাহলে তোমাকে ছবি এঁকে ড্র করতে হবে, নাহলে বলবে স্যার পারবো না, তাহলে আর কি করা যাবে, তাহলে দেখে নাও। তাহলে আমাদের জেড মানে কি হচ্ছে, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তার পজিশন কোথায়, এখানে এদিকে এতটা হচ্ছে আমাদের এক্স, আর এদিকে অপর হচ্ছে এক্স ওয়াই। ওকে, তাহলে এই ডিস্টেন্সটা কত আমাদের এক্স, আর এই ডিস্টেন্সটা কত ওয়াই, এদিকে এক্স এদিকে ওয়াই। ওকে, এবার মড জেড মানে আমরা কি জানি, মড জেড মানে √x² প্লাস ওয়াই স্কোয়ার, তো এটা অ্যাকচুয়ালি কি, এটা আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের অতিভুজ। মড জেড মানে কি √x² তাহলে অ্যাকচুয়ালি মড জেড মানে কি, সেই অরিজিন থেকে আমাদের জেড পয়েন্টের ডিস্টেন্সটা। ওকে, এবং অ্যামপ্লিচিউড মানে কি, এই যে অ্যামপ্লিচিউড বলতে কি, এই লাইনটা এই এক্স অ্যাক্সিস সাথে কত অ্যাঙ্গেল করবে সেটা হচ্ছে আমাদের অ্যামপ্লিচিউড। তাহলে থিটা সমান বা ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা সমান মানে হচ্ছে, ট্যান মানে লম্ব বাই ভূমি, তো y/x, আর থিটা সমান কত পাচ্ছি, ট্যান ইনভার্স y/x। ওকে, এখন এক একটা কোঅর্ডিনেটে এক এক রকম ভ্যালু পাওয়া যায়, সেগুলো দেখবো। তাহলে একদম শর্টকাট একটা ফর্মুলা শিখবো আমরা, দুটো কোশ্চেন করব, অ্যামপ্লিচিউড যদি বের করতে দেয় সেগুলো করব।
তাহলে যদি এখানে থাকে আমাদের থিটা লিখবো। থিটা মানে কি জানি আমরা? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, কিন্তু আমরা শিখবো ট্যান ইনভার্স মড এক্স ওয়াই বাই এটা। মডের মধ্যে থাকবে, ভ্যালুগুলো নেগেটিভ হবেই না। যদি প্রথম কোয়াড্র্যান্টে থাকে তাহলে ভ্যালু হবে থিটা। এই কোয়াড্র্যান্টে থাকলে ভ্যালু হবে পাই মাইনাস থিটা। এই কোয়াড্র্যান্টে ভ্যালু থাকলে কি হবে? উল্টোটা, মাইনাস থিটা। এটা হচ্ছে মাইনাস দিয়ে বলে মাইনাস পাই প্লাস থিটা। এই হচ্ছে সেই ফর্মুলা। এখন কোন পদে কি আছে তখন বের করতে বলবে। এখানে কোনো কোশ্চেন দিয়েছে কি আমাদের? এখানে আমাদের অ্যামপ্লিটিউড দিয়ে কোনো কোশ্চেন দেওয়া হয়নি। তাহলে এখানে যদি একটা জেড সমান 1 মাইনাস আই হয় তাহলে কি করব? এর অ্যামপ্লিটিউড কত হবে? ডিরেক্ট আমরা দেখব কোন কোয়াড্র্যান্টে আছে। কোন কোয়াড্র্যান্টে আছে? এটা ফোর্থ কোয়াড্র্যান্টে আছে। ফোর্থ কোয়াড্র্যান্টের ফর্মুলা কি? মাইনাস ট্যান ইনভার্স থিটা। থিটা মানে ওয়াই বাই এক্স, মড ভ্যালুগুলো নিব, মানে শুধু পজিটিভ ভ্যালুগুলো নিব। তাহলে কত হচ্ছে? মাইনাস পাই বাই 4। ওকে, যদি এরকম থাকতো মাইনাস 1 মাইনাস এটা, তাহলে কত লিখতাম আমরা? এখানে আমরা লিখতাম অ্যামপ্লিটিউড তখন, তাহলে ফর্মুলা কি হতো? মাইনাস পাই প্লাস থিটা। তাহলে ডিরেক্ট মাইনাস পাই প্লাস থিটা। থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স মড মানে 1/1, তাহলে কত হচ্ছে? মাইনাস পাই প্লাস পাই বাই 4, তাহলে হচ্ছে মাইনাস 3 পাই বাই 4। ওকে, তাহলে এই হলো কিছু কথা। পোলার ফর্ম আর হোয়াট ইজ দ্য আর্গুমেন্ট? আর্গুমেন্ট মানে অ্যামপ্লিটিউড। ওকে, আর্গুমেন্ট আর অ্যামপ্লিটিউড একই জিনিস, একই রকম ভাবে ক্যালকুলেট করতে হবে। আর্গুমেন্টে কিছু ফর্মুলা গুলো আছে, একটু দেখে নেবে বই থেকে। ফাইন্ড দ্য প্রোডাক্ট, এগুলো বাচ্চাদের জিনিস, করে লাভ নেই। হোয়াট হ্যাপেন্ড হোয়েন কমপ্লেক্স নাম্বার ইজ মাল্টিপ্লাই বাই কনজুগেট নাম্বার? তাহলে জেড সঙ্গে কনজুগেট গুণ করলে কি হবে? যেমন ধরো জেড সমান এ প্লাস আই বি, তাহলে জেড বার কত হচ্ছে? এ মাইনাস আই বি। তাহলে গুণ করে দেখো কত পাচ্ছি? জেড জেড বার হবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি হবে? একটা রিয়েল নাম্বার পাবে। ওকে, যদি যদি কমপ্লেক্স আর কমপ্লেক্স কনজুগেট মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি একটা রিয়েল নাম্বার পাবো। এটা সলভ। জেড স্কোয়ার ইকুয়ালস টু -1। তোমরা নিজেরাই পড়বে বাচ্চাদের। হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ আই? স্কোয়ার রুট অফ আই কি করে বের করবে? কোশ্চেন নাম্বার 42। আগে ভাবো, নিজে ট্রাই করো। তাহলে তোমার মাথায় কি ওয়ান ভ্যালু বসিয়ে দিবে না কি করবে? তাহলে এখানে কি বলেছে? স্কোয়ার রুট অফ আই, এটা কত হবে? এটা জিজ্ঞাসা করছে। তাহলে আমরা ধরে নিলাম সাপোজ জেড ইকুয়ালস টু আই টু দি পাওয়ার হাফ। ওকে, বা এইভাবে একদম ইজি কি সব থেকে প্রসেস। আই মানে কি? আই মানে এখানে দেখো আমরা কি লিখতে পারবো? cos 0 প্লাস আই সাইন 0 টু দি পাওয়ার হাফ। তাহলে এটাকে কি লিখতে পারবো আমরা? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য স্কোয়ার রুট? বা এইভাবে করতে পারো, একটা প্রসেস এটা ভাবে করলে করা যাবে। বা এটা তাহলে জেড সমান ধরে নাও, তাহলে ওটাই করছি। তাহলে জেড স্কোয়ার কত হবে? জেড স্কোয়ার সমান হবে আমাদের আই। জেড টু দি পাওয়ার 4 কত হবে? জেড টু দি 4 সমান -1। জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা ইউজ করতে পারো। এটা করার থেকে আগেরটা মনে হয় বেটার হবে। তাহলে এটা জেড ধরে নিচ্ছি, তাহলে জেড সমান কত হচ্ছে? জেড স্কোয়ার সমান আই। আই কে আমরা কি লিখতে পারবো? আই কে আমরা cos 0 প্লাস, সরি, cos পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2 লিখতে পারবো। cos পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2 লিখতে পারবো। ভালো করে দেখো, cos পাই বাই 2 মানে হচ্ছে 0, সাইন পাই বাই 2 মানে হচ্ছে 1। তাহলে এখানে জেড, এটা কত হচ্ছে? জেড সমান তাহলে cos
পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু, পাওয়ার কত হবে আমাদের 1/2। তাহলে কি হয়, আমরা ভ্যালু কি জানি, এই যে দেখো ডি মহাইভার্স থিওরেম, ডি মহাইভার্স থিওরেমটা এখানে ইউজ করব। ডি মহাইভার্স থিওরেম কি হয়, cos থিটা প্লাস আই সাইন থিটা, আর যদি এন থাকে এটাকে লেখা যাবে cos n থিটা প্লাস আই সাইন n থিটা। তাহলে এটা ইউজ করলে কত হবে, cos পাই বাই 4 প্লাস আই সাইন পাই বাই 4, জেড মানে কত, আই টু দি পাওয়ার হাফ। তাহলে ভ্যালু কত হচ্ছে 1/√2 প্লাস আই ইন্টু 1/√2। ওকে, তাহলে একই রকম ভাবে এটা করতে হবে, ডি মাইভার্স হাউ ডু ইউ ডিভাইড টু কমপ্লেক্স নাম্বারস। তাহলে এইভাবে স্যার তোমাদের ইন্টারভিউয়ার হয়তো আইডিয়া জিজ্ঞাসা করবে, কোশ্চেনটা শুনে তোমার নতুন ধরনের হবে, লাগবে কিন্তু একদম ইজি জিনিস। কি বলছে, হাউ ডু ইউ ডিভাইড টু কমপ্লেক্স নাম্বার, সাপোজ এটা বলছে যে 1+2i ও 1 - i, তাহলে 1+2i কে কিভাবে ডিভাইড করবে, 1 - i দিয়ে। তাহলে অ্যাকচুয়ালি কি করি আমরা, আমরা মাল্টিপ্লাই করি এই ডিনোমিনেটরের কমপ্লেক্স কনজুগেট দিয়ে, উপর নিচে আমরা মাল্টিপ্লাই করি। ওকে, এটাই লিখতে এটাই বলতে হবে যে স্যার ডিনোমিনেটরে কমপ্লেক্স কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করলেই আমরা ডিভাইড করতে হবে, মাল্টিপ্লাই নিউমিনেটর এন্ড ডিনোমিনেটর বাই দ্য কমপ্লেক্স কনজুগেট অফ ডিনোমিনেটর। ওকে, হোয়াট ইজ দ্য জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বারস। আমরা একটু আগে দেখলাম এই পয়েন্ট আর ভেক্টরস অন এ আর্গান প্লেন, এই যে কমপ্লেক্স নাম্বার যে প্লেনগুলো দেখালাম এটা সব কোথায় থাকে, সরি, তাহলে এই যে প্লেনগুলো দেখালাম, এদিকে রিয়াল থাকে, এদিকে কমপ্লেক্স গুলো থাকে, এই পুরো প্লেনটাকে বলা হয় আর্গান প্লেন, ARGA and argand plane. Okay, can complex number be order be like real number, একটু আগেই বললাম যে কমপ্লেক্স নাম্বারে কি হয়, ওই অর্ডারটা মেনটেন করে না। ওকে, এখানে কেউ ছোট কেউ বড় কেউ সমান না। হোয়াই আর কমপ্লেক্স নাম্বার ইম্পর্টেন্ট ইন ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, এগুলো জিজ্ঞাসা করতেই পারে, তুমি তোমার মতন অ্যান্সার দিবে। ওকে, তো একটু গুগল থেকে দেখে নেবে, তো আমি গুগল থেকে নিয়েছি। এগুলো কি হয়, ইউজড ইন সিগন্যাল প্রসেসিং, সার্কিট কন্ট্রোল সিস্টেম, এসব লেখা আছে। দাঁড়াও তোমাদের পেস্ট করে দিই কপি করে, এই যে ইজ ইউজড ইন সিগন্যাল প্রসেসিং, এসি সার্কিট সিস্টেম, এগুলো নিয়ে আমাদের ইউজ করা হয়। ওকে, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট অফ দ্য আর্গান প্লেন, it provides visual representation of complex number as 2D। কি বললাম, what is the significance of eigenplane? It provides a visual representation of complex number as 2D vector. What is the significance of eigenplane? তাহলে আর্গেনপ্লেনের কোন কাজ কি? তাহলে কমপ্লেক্স নাম্বারকে একটা 2D ভেক্টর বা 2D প্লেনে রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে আমাদের সিগনিফিক্যান্ট। ওকে, নতুন নতুন এই সিগনিফিক্যান্ট কথাগুলো কিন্তু খুব ভাইটাল, কোনটা কি লাগে সবগুলো একবারে নিয়ে বসলে কিচ্ছু পারবে না, একটা দুটো দেখে রাখবে, পারলে ভালো, না পারলে আর কি করা যাবে, সবগুলো একসঙ্গে ঘাটা যাবে না। তো এখনকার জন্য এতটাই, আমরা পরের ভিডিওতে বেশ কিছু আমরা টপিক আলোচনা করব। যদি তোমাদের কোনো চয়েস থাকে সেটা আমাদের কমেন্টে জানাও, কোন টপিকটা নিয়ে আমরা নেক্সট আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।